আজকে ৪ মাসের এক অন্তঃসত্ত্বাকে বিয়ে করলাম। যদিও সেই সন্তানের পিতা আমি না, কিন্তু নিয়মিত এই খেলায় বিয়েটা আমাকে করতেই হলো। বিয়ের আগে যখন মেয়েটার সাথে আমার কথা হয়েছিল, তখন প্রথমে মেয়েটা আমাকে প্রশ্ন করেছিল, আমি অন্তঃসত্ত্বা এটা জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে কেন রাজি হলেন? টাকার জন্য রাজি হয়েছি। আপনার বাবার সাথে আমার কথা হয়েছে, আর উনি আমাকে বলেছেন আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে উনি ওনার সম্পত্তির অর্ধেক অংশ আমার নামে লিখে দেবেন। তাই এই বিয়েটা করতে আমি রাজি হয়েছি। সামান্য টাকার জন্য আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? সত্যি যে পুরুষ মানুষরা স্বার্থপর হয়, আপনাকে দেখে আবার সেটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন যদি এই একই প্রশ্ন আমি আপনাকে করি, তাহলে? আমি শুধু আমার সন্তানের একটা পরিচয়ের জন্য এই বিয়েটাতে রাজি হয়েছি। আমার সন্তানের জন্মের পর কেউ যেন তার বাবার পরিচয় জানতে না চায়, এটা ভেবেই আপনার সাথে বিয়েটা করে নিচ্ছি। টাকার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয় আমি আপনার কাছে স্বার্থপর হয়ে গেলাম, আর আপনি অন্তঃসত্ত্বা হয়েও আমাকে বিয়ে করতেছেন আপনার সন্তানের পরিচয়ের জন্য, তো আপনি কি স্বার্থপর নন? মেয়েটা আর আমার কথার কোনো উত্তর দিল না। কিছু সময় নীরব থেকে আবার বলল, আমার এই অবস্থা কি করে হলো এটা জানবেন না? এখন জানতে ইচ্ছে করছে না। যদি কখনো জানতে ইচ্ছে হয় তখন না হয় আপনার থেকে জেনে নেব। ওপাশে শুয়ে আছে আমার নতুন বউ। আজকেই প্রথম ওর নামটা জানতে পারলাম। ওর নাম নিনিতা। দূরত্ব আর অসহায়ত্ব জিনিসটা কি সেটা আজকে ঠিক অনুধাবন করতে পারলাম। চোখ দিয়ে না চাইতেও কেন জানি জল গড়িয়ে পড়ছে। হয়তো অতীতগুলো আজ খুব মনে পড়ছে। বয়স তখন 19 কি 20। রিনা নামের একটা মেয়ের প্রেমে পড়লাম। ভদ্র ছেলের মতো অপেক্ষা করতে থাকতাম। কখনো তাকে ভালো করে দেখিনি। এভাবে 3টা বছর পার হয়ে গেল। সব ঠিকঠাক যাচ্ছিল। জানতাম পড়া শেষ করে যে কোনো একটা চাকরি পেলে সে মেয়েকে হয়তো পাবো, কারণ ছেলে হিসেবে আমার একটা ভালো সুনাম আছে। কিন্তু একদিন আমি টাকার কাছে হেরে গেলাম। যে মেয়ে পড়া শেষ না করে বিয়ে করবে না বলেছিল, সেই মেয়ে হুট করে রাতের অন্ধকারে বিয়ে করে নিল। আমার কাছে সব কিছু কেমন জানি স্বপ্ন মনে হলো। পরে বুঝলাম এটা স্বপ্ন না, এটাই বাস্তবতা। সেদিন আমি বুঝলাম টাকার ক্ষমতা কতখানি। ছেলে নাকি মাসে 60,000 টাকা বেতন পায়, আর মধ্যবিত্ত ঘরে 60,000 টাকা বেতন লটারি টিকিটের মতো। তাই রিনার বাবাও আর দ্বিতীয়বার ভাবল না, যেখানে টাকা আছে সেখানে সুখ আছে। তাই রিনাও রাতের অন্ধকারে এভাবে বিয়ে করে নিল। আমি সেদিন একটা জিনিস শিখলাম, আপনার কাছে যদি টাকা থাকে তবে সব আছে। সেই টাকায় আপনাকে দেবে ভালো মানুষের সার্টিফিকেট, সেই টাকায় দেবে সুখ। আর সত্যিই তো, মেয়েটাকে আমার সাথে বিয়ে দিলে হয়তো সারা জীবন বাসের ধাক্কা খেয়ে খেয়ে জীবন পার করতে হতো। আর এখন হয়তো ওর স্বামী ওর জন্য গাড়ি কিনবে। আমার সাথে থাকলে তাকে সারা জীবন ভাড়া বাড়িতে থাকতে হতো। 2 ঈদের মধ্যে ভাগ করে নিতে হতো কোনটা নিজের জন্য আর কোনটা পরিবারের জন্য। কিন্তু এখন সেটা করতে হবে না। সত্যিই তো, টাকাই সব। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমিও টাকাকে বিয়ে করব। হোক সে মেয়ে কালো বা অন্ধ বা ডিভোর্সি, বড় লোকের মেয়ে হলেই হবে। 2 বছর আগে আমি এই কোম্পানিতে জয়েন করি। আমি যে কোনো নিনিতাকে বিয়ে করব সেটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি, কারণ স্বপ্নেরও কিছু সীমানা থাকা উচিত। কিন্তু কয়েকদিন আগেই হঠাৎ স্যার এসে ওনার মেয়ের সম্পর্কে সব কিছু আমাকে বলল। তারপর বলল, এ বিয়ে তোমাকে করতেই হবে, না হলে আমার মান সম্মান কিছুই থাকবে না। প্রয়োজনে উনি কোম্পানির 50% সহ ওনার সম্পত্তির অর্ধেক আমার নামে লিখে দেবে। মনে মনে ভাবলাম এই সুযোগ হয়তো হাতছাড়া করা ঠিক হবে না। আর নিনিতা দেখতেও অনেক সুন্দরী, আর বাচ্চা ওটা ব্যাপার না, নিজের বলে চালিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল বিয়ে। কি অদ্ভুত ব্যাপার! কাবিন নামাতে তারিখ 1 বছর আগে, সাক্ষী কাজী সাহেব, সবাই খুশি। আমার স্যার কাজী সাহেবকে 1 লক্ষ টাকা দিয়ে দিল। উনি খুশি হয়ে চলে গেল। উনি বলল, স্যার আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেবো।
এই বিয়ে আজ না আজ থেকে 1 বছর আগে এই তারিখে হয়েছে। এই হচ্ছে টাকার ক্ষমতা। নিয়ম শুধু গরিবের সময় গরিবের মেয়ে পালিয়ে গেলে সেটা মানুষ বলে রহিমের মেয়ে বাড়ি থেকে পালিয়েছে, আর বড়লোকের মেয়ে পালিয়ে গেলে বলে আরে বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে গেছিল। টাকা থাকলে সব নিয়ম কানুন পকেটে চলে যায়। পরের দিন সকালে স্যার, বাবা নীরব আজ সন্ধ্যায় একটা পার্টি আছে আর দুপুরে তোমাকে অফিসের দায়িত্ব দেওয়া হবে, তাই 12টার মধ্যে অফিস চলে এসো। জি আচ্ছা। বিয়ে হওয়ার পরে এখন পর্যন্ত আমি নিনিতার সাথে একবারও কথা বলেছি কিনা ঠিক মনে পড়ছে না। বড়লোক বাবার মেয়েদের প্রতি আমার ধারণা আগে থেকেই ভালো না, হয়তো ছবি আর খবর দেখে এই মনোভাব, আর নিনিতাকে দেখে সেই ভাবনা যেন 100% সত্যি হয়ে গেল। যাক, আমার এসব ভেবে লাভ নেই। আমার টাকা চাই, আমি সেটা পেয়ে গেছি। দুপুরে অফিস গেলাম, আমাকে নতুন এমডি করা হলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো বাবা। আমার বেতন কত? তুমি হয়তো বোঝোনি, আজ থেকে আমার কোম্পানির 50% মালিক তুমি নিজে, আর প্রতি মাসে এই কোম্পানি থেকে যা লাভ আসবে তার অর্ধেকটা তোমার। এই পদের বেতন কত? আগের জনকে আমি 4,50,000 টাকা দিতাম, আমাকেও তাই দেবেন, আর কোম্পানির যে লাভ হবে সেটা কোম্পানিতেই থাক। সন্ধ্যায় স্থানীয় একটা বড় কমিউনিটি সেন্টারে আমাদের বিয়ের অনুষ্ঠান করা হলো। সবাই জানলো আমরা 1 বছর আগে পালিয়ে বিয়ে করি। কিছুদিন হলো আমার শ্বশুর জানতে পারে, তাই আজকে অনুষ্ঠান। হাজার হলেও একমাত্র মেয়ে বলে কথা। শ্বশুর 1 কোটি টাকার একটা নতুন গাড়ি আমাকে উপহার দিল, সাথে থাকার জন্য একটা বাড়িও দিল। বিয়ের অনুষ্ঠান শেষে আমি নিনিতাকে নিয়ে নতুন বাড়িতে উঠলাম। মাস 2 পরের কথা, সন্ধ্যায় হঠাৎ করে নিনিতা মাথা ঘুরে পড়ে গেল। আমি খবর পেয়ে অফিস থেকে সোজা হাসপাতালে গেলাম। ডাক্তার আমাকে বলল যে নিয়মিত না খাওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে, তার উপর সে সবসময় চুপচাপ থাকে। সত্যিই তো, এই 2 মাসে আমার মনে পড়ে না যে ঠিক মতো প্রয়োজন ছাড়া তার সাথে 2 মিনিট কথা বলেছি কিনা। অথচ আমি সেই ছেলে যাকে বড় ভাইয়ারা বউ পাগল বলতো, কারণ আমি ওদের বলতাম বিয়ে করে বউকে সময় দেন, টাকা না দিতে পারেন, ভালোবাসা দেন, সময় দেন। সত্যি মানুষ পরিবর্তনশীল, তাই তো আমিও এইরকম হয়ে গেছি। নিনিতাকে নিয়ে আমি হাসপাতাল থেকে বের হলাম। ড্রাইভারকে আমি আগে ছেড়ে দিয়েছিলাম, তাই গাড়িটা আমি চালাচ্ছিলাম। রাস্তার এক পাশে থামলাম। জায়গাটা আমার খুব পরিচিত, কারণ 10 বছর আগে একবার যখন একটা ট্রেনিংয়ের জন্য ঢাকা এসেছিলাম, তখন স্বপ্ন অন্যরকম ছিল। জানতাম আমার কাছে কোটি টাকা আসবে না, আমি লাখ টাকা বেতন পাবো না। সময়ের সাথে সাথে সব কিছু আবছা হয়ে গেল। আমি গাড়িটা থামালাম। নিনিতা বলল, এখানে গাড়ি থামালেন কেন? আমি বললাম, নামুন। নিনিতা বলল, কেন? এত প্রশ্ন কেন? আমি বললাম, নামেন না।